দাদা, একটা জিনিস একটু আপনার কাছ থেকে জানতে চাইছি। আমরা জানতে পেরেছিলাম যে মোহাম্মদ ইউনূস তিনি সুইজারল্যান্ড যাচ্ছেন 20 তারিখ। এই বিষয়ে আপনার কাছে কি আপডেট রয়েছে, কখন যাচ্ছেন তিনি? দেখো, এরকম একটি ঘোষণা আছে। এখন পর্যন্ত আমি এটা ফাইনাল ডিসিশনটি জানি না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান, সরকারি সফরে যেতে পারেন বা যাওয়ার তার সুযোগ রয়েছে। কিন্তু দেখো, বাংলাদেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি বিদেশ সফর যদি করেন, সেটি নিশ্চয়ই একটি ভাববার বিষয় যে উনি বিদেশ সফরে কিন্তু যে ওনার তো দায় নেই, উনি তো নির্বাচিত সরকারই নন, সুতরাং উনি ওনার তো উনি জনগণকে ফিরবেন জবাব কিনা, কারণ সেটি আমি বলছিলাম যে উনি ফিরবেন কিনা বিদেশ সফরে, যে এই একদমই। মুহূর্তে আমি এটা এই তো আমার জন্যই কাছে প্রশ্নটা করলাম যে অনেকেই আমার বলছে ডাউট। বাংলাদেশ কারণ থেকে। কি, বাংলাদেশের এখন অনেক মানুষকেই আমরা দেখছি যারা এই সরকারের পক্ষে সমর্থনে ছিল, তারা কিন্তু দেশ ছেড়ে চলে যাচ্ছে। ইতিমধ্যে আমরা অনেককেই দেখেছি। এই দুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কন্যাটি বাংলাদেশে থাকতো, সে চলে গেছে আমেরিকায়। হ্যাঁ, আমরা অনেককেই দেখেছি যারা বাংলাদেশেই নতুন, তাদের বলা অর্থে নতুন বাংলাদেশে যারা এসেছিল নতুন স্বাধীনতা উপভোগ করতে, তাদের অনেককেই আমরা দেখেছি যে তারা এই বাংলাদেশটাকে পছন্দ করছেন না, বা এই বাংলাদেশ তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ না, সেটি তারা সেরকম কথাবার্তা বলে দেশ ছেড়ে চলে যাচ্ছেন। আচ্ছা। সেখানে সাংবাদিক আছেন, সেখানে বিভিন্ন পেশার মানুষ আছেন যারা বাংলাদেশে এসেছিলেন। তো যে কারণে আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে এই সরকারের সমর্থকরা, এই সরকার আস্তে আস্তে চলে যাবে এবং সেটি আরো প্রকট আকার ধারণ করবে সেটি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে। আর ডক্টর মোহাম্মদ আচ্ছা। ইউনূস কিন্তু বারবার তার বক্তব্যে বলছেন যে সে অপারগ, তাকে দিয়ে হচ্ছে না। হ্যাঁ, সে কালকে যেমন সর্বদলীয় একটি বৈঠক, যদিও সর্বদল তারা বলছে, কিন্তু সর্বদল মানে সব বাংলাদেশে দল ছিল না, হ্যাঁ। নিবন্ধিত 54টি রাজনৈতিক দল, সেখানে 10-15টা দল ছিল, বাকিরা কিন্তু সেই সেই বৈঠকে অংশ নেয়নি। তো সেই বৈঠকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেছেন যে আমি খুব আশা হারিয়ে ফেলেছিলাম, আমি খুব আতঙ্কিত হয়ে গেছিলাম যে সবাই আমার বৈঠকে আসছে না, আর সবাইকে দেখে আমার ভালো লাগছে। তো বেসিক্যালি এই কথাটা বলার উদ্দেশ্য ছিল কিন্তু শুধুমাত্র বিএনপির একজন নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি এই বৈঠকে অংশ নিয়েছিলেন বিএনপির পক্ষ থেকে। তার মানে উনি চাইছেন যে বিএনপি জামাত মানেই সর্বদলীয় সব, এটা নয়। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের বাইরেও আছে। হ্যাঁ, ঠিক। আমরা সেই দলগুলোর অংশগ্রহণ ছাড়া সর্বদলীয় বৈঠক হওয়ার সুযোগ নেই, সর্বদলীয় ঐক্য হওয়ার সুযোগ নেই। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের, যেটি আমি বলছিলাম যে বারবার তার কথায় যে তার মধ্যে যে ভয় আছে, তার মধ্যে যে আতঙ্ক আছে, সেটি প্রকাশ হয়ে যাচ্ছে যে উনি আসলে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, খুব খুব বেশি সাহস পাচ্ছেন না দেশে থাকতে। তো আমার আচ্ছা, কাছে মনে হয় না যে উনি বুদ্ধিমান মানুষ। উনি মানে উনি কি বাড়ি নিশ্চয়ই দেখতে যাচ্ছেন বলা যেতে পারে, যে এরপরে কোথা দিয়ে পালাবেন, কোথায় গিয়ে থাকবেন? উনি উনি কি করতে যাচ্ছেন সেটি তো রাষ্ট্রীয় সফর, আমি বললাম যে রাষ্ট্রীয় সফর হিসেবেই উনি যাচ্ছেন। এবং উনি কিন্তু ফিজিক্যালি আনফিট, ওনার ফিজিক্যাল সমস্যা আছে, এবং যেটি উনি ফ্রান্সে ডক্টর দেখান, ওনার ডক্টর কিন্তু ফ্রান্সে। তো স্বাভাবিক কারণে ওনার এই মুহূর্তে শারীরিক অবস্থাও ভালো না, আমরা যতটুকু জানি, এবং উনি ওনার খুব কাছের লোকজনদের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেন। সে আলোচনাও আমরা শুনতে পাই যে উনি আসলে এই সরকারের কোনো আগামাথা খুঁজে পান না, এবং নিজেও উনি বলেন যে আমাকে তো এনে বসিয়ে দেওয়া হয়েছে, আমি তো এই কাজের জন্য যোগ্য না, এটি নিয়ে আমার অভিজ্ঞতাও নেই। সুতরাং যদি কিছু কিন্তু হয়, যাই হয়ে যাক যদি না কেন, কিছু তিনি হয়ে কিন্তু যায়, ঝেড়ে ফেলতে পারেন না একেবারে, কারণ তিনি সবকিছু জেনে শুনেই তো এসেছিলেন। পারবেন কি পারবেন না, তার দক্ষতা, ক্ষমতা, অভিজ্ঞতা নেই, তিনি সেটা জেনে শুনেই এসে বসেছিলেন। এই সুতরাং বিষয়ে এখন তো তিনি দায় এড়িয়ে যেতে এই পারেন না। বিষয়ে ইন্দিরা, এই বিষয়েও তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আমি হঠাৎ করেই এটি প্রস্তাব পাই, বাংলাদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেটিকে সম্মান জানিয়ে আমি এটিতে রাজি হয়েছি, এবং আমার সামনে যাদেরকে পেয়েছি তাদেরকে উপদেষ্টা পরিষদে এনেছি। তুমি দেখো যে এই উপদেষ্টা পরিষদে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ ব্যাংক, সেখানে 2 জন আছেন, এরপরে আরো 3টা এনজিওর প্রতিনিধি আছেন, সব মিলিয়ে 6-7 জন এখানে তার এনজিওর নিজের প্রতিনিধি। লোক। তো হ্যাঁ, তো এই এনজিও সরকার দিয়ে, এনজিও মানে কি, একটা অর্গানাইজেশন, তাদের হয়তো 2,000, 5,000, 10,000, 20,000 বা 2 লাখ 5 লাখ কিন্তু লোকের একটা দেশ ম্যানেজমেন্ট। চালানো যায় কিন্তু না। একটা রাষ্ট্র অপারেশন, এটা কিন্তু ছোট ব্যাপার না। একজন উপদেষ্টা, প্রত্যেকটা উপদেষ্টারই কিন্তু একটা মন্ত্রণালয়ে শুধু পুরো রাষ্ট্রটাকে অপারেশন করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যা খুশি করতে পারেন না। তো সেই বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় কিন্তু এখন ঢুকছে, উনি রিয়েলাইজ করছেন যে আসলে
এটা এনজিও না, এটি একটি দেশ, এটি চালানো কোনো মতেই সম্ভব না। আর সবচেয়ে বড় কথা যে উনি কোনো রকম ওনার কাছে ওনার হাতে ওনার গৃহপালিত যে রাজনৈতিক দলগুলো এখন আছে সেই রাজনৈতিক দলগুলো ওনাকে খুব বেশি একটা সাপোর্ট দিচ্ছে না। কারণ বিএনপি হয়তো ওনার জাতীয় ঐক্যের সমাবেশে যাচ্ছেন, ওনার এই ডাকে যাচ্ছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন, সংস্কার না, আগে নির্বাচন তারপরে সংস্কার। তো নানাবিধ সমস্যার মধ্যে উনি পড়েছেন। সুতরাং তুমি ধরে নিতে পারো যে উনি খুব বেশি আর নেই। উনি আচ্ছা। আমেরিকা যদি ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর তাদের কূটনৈতিক কৌশল পরিবর্তন করে বাংলাদেশ ইস্যুতে, সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে, আওয়ামী লীগের ব্যাপারে, রাজনৈতিক সমঝোতার ব্যাপারে যদি আমেরিকা উদ্যোগ নেয়, সেই উদ্যোগের যেটি আমরা লক্ষ্য করছি তাদের কথাবার্তায়, তাতে এই সরকারকে থাকার কোনো সুযোগ নেই। ঠিক। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে চলে যেতে হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগে যে সমস্ত নেতারা রয়েছেন, বিশেষ করে ছাত্র নেতারা, তাদের উপর তো একের পর এক দায় চাপিয়ে দেওয়া হয়েছে, প্রচুর মানুষকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগ কি পারবে এই জনসমর্থনটা গড়ে তুলে এই তাদের কর্মসূচি সফল করতে? দেখো, আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে নিষিদ্ধই করা হয়েছে। শুধু এরকম নয় যে তাদেরকে দাবড়ানো হচ্ছে, শুধু তাই নয়, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এবং সেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্ররা কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রমাণ করেছে যে নিষিদ্ধ তারা কাগজে কলমে হলেও তারা মাঠে আছে, তারা জয় বাংলা স্লোগান লিখেছে, বিভিন্ন কর্মসূচি পালন করছে। ইভেন এই হরতালটি মূলত জনগণের পক্ষ থেকেই একটি অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম থেকে ঘোষণা করা হয়েছে, যাকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে। তো এই সমর্থনের ফলে বাংলাদেশের মানুষকে আহ্বান জানানো হয়েছে কোনো রকম জানমালের ক্ষতি না করে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালনে। তো হরতাল তো পালন করে, দোকানপাট বন্ধ, গাড়ি ঘোড়া চলে না, এই হচ্ছে মূলত হরতাল। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হরতাল সফল হবে কি হবে না সেটি নির্ভর করবে সাধারণ জনগণের উপর, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উপরে। সেটি আমার কাছে মনে হয় যেটি আওয়ামী লীগের পক্ষ থেকে বা যারা হরতাল আহ্বান করেছে তাদের পক্ষ থেকে টেস্ট কেস, যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষ এই মুহূর্তে তারা আসলে এই সরকারের সঙ্গে আছে কি নেই তার প্রমাণ দেওয়ার একটি কৌশল হতে পারে এটি। কিন্তু তুমি যে প্রশ্নটি আমাকে করেছিলে, যে জায়গাটাতে আমি ছিলাম, যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশ নিয়ে কিন্তু একটা পরিবর্তন হবে, তার একটি আভাস ইতিমধ্যেই আমরা পেয়েছি। সম্প্রতি সময়ে ভারত সফর করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা, যিনি এখান থেকে ফিরে যেয়ে স্পষ্ট ভাষায় বলেছেন যে বাংলাদেশের একটি গ্রহণযোগ্য এবং মানে কি বলে যে নির্বাচন, সর্বদলের অংশগ্রহণ একটি নির্বাচন আমেরিকা চায়, সেজন্য ভারত এবং আমেরিকা একসঙ্গে কাজ করছে এবং করবে। এবং গতকাল আমরা একটি ইন্টারভিউ দেখেছি এএনআই থেকে, তোমাদের ভারতীয় যে নিউজ এজেন্সি, সেখানে কিন্তু স্পষ্ট করে বলেছেন, বা এখানে যে দিল্লিতে যে মার্কিন দূত আছেন তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে ভারত এবং আমেরিকা যৌথভাবে কাজ করছে এবং বাংলাদেশে অনির্বাচিত সরকারের পরিবর্তে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা, মানে দ্রুততম সময়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করছে।